ফিলিস্তিন রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা ইসরায়েলের। পশ্চিম তীরে বসতি নির্মাণের অনুমোদন দিলেন নেতানিয়াহু। নেপালে সুশীলা কার্কি হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। কবে কখন নিচ্ছেন দায়িত্ব তাই নিয়ে ধোঁয়াশা। ব্রাজিলের ট্রাম্পপন্থী সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড। পতনের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রের কাল হল তার। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণে সই করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইস্ট ওয়ান নামে পরিচিত এই প্রকল্পে ৩,৪০০ নতুন বাড়ি এবং অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কার্যকর হলে পশ্চিম তীর দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং বিচ্ছিন্ন হবে পূর্ব জেরুজালেম থেকে। ফিলিস্তিন রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলতে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অবৈধ দখলদারিত্ব বাড়াচ্ছে ইসরায়েল। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিন রাষ্ট্রকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলছে ইসরায়েল। দখলদারিত্ব পাকাপোক্ত করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনায় চূড়ান্ত সই করেছেন। প্রকল্পটি কার্যকর হলে পশ্চিম তীর দুই ভাগে ভাগ হওয়ার পাশাপাশি গোটা অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে যাবে পূর্ব জেরুজালেম থেকে। ফিলিস্তিনি জনগণ বরাবরই পূর্ব জেরুজালেমকে স্বাধীন দেশের সম্ভাব্য রাজধানী মনে করে আসছিল। ফলে তেল আবিবের ষড়যন্ত্র একেবারেই শেষ করে দেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সকল সম্ভাবনা। গাজা ও পশ্চিম তীরে ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে এখনও কেন শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না আন্তর্জাতিক মহল? দখলকৃত পশ্চিম তীরে একের পর এক অবৈধ বসতি স্থাপন করেই চলেছে ইসরায়েল। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কোনোরকম সতর্ক বার্তাকেই পাত্তা দিচ্ছে না তেল আবিব। সম্প্রতি জেরুজালেমের পূর্বে অবস্থিত ইসরায়েলি বসতি মাআলে আদুমিমে দেয়া এক বক্তব্যে নেতানিয়াহু খোলাখুলি ঘোষণা দিলেন, ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্রই থাকবে না। আমরা বলেছি এখানে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, আর আজ আবারও বলছি কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই ভূমি আমাদের। আমরা আমাদের দেশ, আমাদের নিরাপত্তা এবং আমাদের ঐতিহ্যের দেখভাল করব। নেতানিয়াহুর স্বাক্ষর করা প্রকল্পটি ইস্ট ওয়ান বা E1 নামে পরিচিত। এই প্রকল্পে প্রায় ১২ বর্গ কিলোমিটার জমিতে বাড়ি, সড়ক ও অবকাঠামো সহ ৩,৪০০ নতুন বসতি নির্মাণের পরিকল্পনা রয়েছে। তেল আবিবের নেয়া প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের নানান অংশে অবস্থিত ইসরায়েলি বসতিগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ১৯৬৭ সালের পর থেকে পশ্চিম তীরে গড়ে ওঠা সব ইসরায়েলি বসতিই অবৈধ। তবুও সেগুলোর বৈধতা দেওয়ার পাশাপাশি নতুন নতুন প্রকল্প এগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। ইসরায়েলের নেয়া পদক্ষেপকে শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে পরিষ্কার ষড়যন্ত্র বলে ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের দাবি, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই অঞ্চলে স্থায়ী শান্তি সম্ভব না। জাতিসংঘের ১৪৯টি দেশ এর মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো কথাই মানছে না ইসরায়েল। দখলকৃত পশ্চিম তীরে একের পর এক অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক আইন ভেঙেই চলেছে নেতানিয়াহু উগ্রপন্থী সরকার। এর জেরে পুরো অঞ্চলকেই তারা ঠেলে দিচ্ছে ভয়াবহ অনিশ্চয়তা ও দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বাড়ানোর প্রবল সমর্থক বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৩ সালের অসলো চুক্তির সময় থেকেই তিনি শান্তি আলোচনার বিরোধিতা করে আসছেন। নেতানিয়াহুর উগ্র ডানপন্থী মন্ত্রিসভা এখন আরও স্পষ্টভাবে বলছে, নতুন বসতি নির্মাণ মানেই ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলা। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান সহ ২১টি দেশ সর্বশেষ এই প্রকল্পের বিরোধিতা করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শত বাধার পরেও পশ্চিম তীর দখলের জঘন্য কার্যক্রম চালু রেখেছে ইসরায়েল। তবে এর বিরুদ্ধে এখনই আন্তর্জাতিকভাবে কড়া কোনো পদক্ষেপ না নিলে ফিলিস্তিন রাষ্ট্র থেকে যাবে বিচ্ছিন্ন এক স্বপ্ন হয়ে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। নেপালে সরকার বিরোধী বিক্ষোভের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিয়ে তোড়জোড় চলছে।
একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে যাচ্ছেন সুশীলা। সরকার পতনের পর বুধবার থেকে সেনাপ্রধান অশোক রাজ সিকদেলের সঙ্গে আন্দোলনকারী একাধিক পক্ষের দফায় দফায় বৈঠক হয়। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির পক্ষে সংখ্যাগরিষ্ঠের মত আসে। এই প্রস্তাব গ্রহণ করে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুশীলা। 2016 সালে দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। সমালোচকদের অনেকের আশঙ্কা, এই প্রক্রিয়া সেনাবাহিনীর ছত্রছায়ায় রাজতন্ত্র ফেরানোর ষড়যন্ত্র হচ্ছে। প্রতিবিপ্লব প্রতিহতের আহ্বান জানিয়েছে বৃহৎ নাগরিক আন্দোলন। এদিকে সরকার পতনের তৃতীয় দিন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কাঠমান্ডু। খুলছে দোকানপাট, শুরু হয়েছে ব্যবসায়িক কার্যক্রম। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে তল্লাশি আর সতর্ক নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা। কমেছে কারফিউ সময়সীমা আর বিধিনিষেধ। বিশৃঙ্খলার সুযোগে পালানো অন্তত 1,500 কয়েদির মধ্যে 200-ও বেশিকে ধরে কারাগারে পাঠিয়েছে সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা যেন থামছেই না। দেশটিতে মাত্র 1 বছর 5টি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং খুনের চেষ্টা দেশজুড়ে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে শুরু করে অঙ্গরাজ্যের স্পিকার, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে একের পর এক সহিংস হামলার ঘটনা ঘটেছে দেশটিতে। তীব্র হচ্ছে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মধ্যে মতামতের পার্থক্য। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন রাজনৈতিক সহিংসতার নতুন এক অধ্যায় শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। 6 জানুয়ারি 2021 সেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হানা দেয় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। উদ্দেশ্য ছিল নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা গ্রহণ থেকে বিরত রাখা। নজিরবিহীন সেই সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনীতির ভিন্ন এক রূপ দেখে বিশ্ববাসী। এরপর থেকে দেশটিতে রাজনৈতিক সহিংসতা যেন থামছেই না। যুক্তরাষ্ট্রে মাত্র 1 বছরে 5টি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং খুনের চেষ্টা দেশজুড়ে আতঙ্ক বাড়িয়েছে। তীব্র হচ্ছে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে মতামতের পার্থক্য। প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে শুরু করে অঙ্গরাজ্যের স্পিকার, রাজনীতিক ও প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে একের পর এক সহিংস হামলার ঘটনা ঘটছে দেশটিতে। সবশেষ 10 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে আততায়ীর গুলিতে নিহত হন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ক। ঘটনার পর ইউটার গভর্নর স্পেন্সার কক্স সংবাদ সম্মেলনে এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন রাজনৈতিক সহিংসতার নতুন এক অধ্যায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। Norms matter in a democracy. গণতন্ত্রের নীতিমালা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এমন নীতিমালা তৈরি করেন যা সহিংসতার সুযোগ দেয় এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরকে বাধা দেয়, তাহলে সেটি আইনের শাসনকে আরও দুর্বল করে ফেলে। গত বছরের প্রথম 6 মাসের সাথে এই বছরের প্রথম 6 মাসের একটি তুলনা করুন। আপনি দেখবেন সহিংসতার সংখ্যা 38% বৃদ্ধি পেয়েছে, সফল মৃত্যুর সংখ্যা 28% এবং হতাহতের সংখ্যা 115% বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা এমন একটি দেশে বাস করি যেখানে আমরা যদি সতর্ক না হই, তাহলে মানুষ বিশ্বাস করতে শুরু করবে যে প্রতিরোধ নয়, সহিংসতাই আদর্শ। আমরা এভাবে বাঁচতে চাই না। আমরা যদি প্রতিরোধে বিনিয়োগ করি, তাহলে আমরা এই সংখ্যাগুলোকে পরিবর্তন করতে পারব। 2022 সালের নভেম্বরে লুইসভিলের মেয়র প্রার্থী ক্রেইগ গ্রিনবার্গকে হত্যা চেষ্টা করে দুর্বৃত্তরা। তার নির্বাচনী প্রচারণার অফিসে একজন অস্ত্রধারী ব্যক্তি প্রবেশ করে এবং তার দিকে গুলি ছোড়ে। যদিও সে ঘটনায় প্রাণে বেঁচে যান গ্রিনবার্গ ও তার কর্মীরা। 2024 সালের 13 জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বাটলার শহরে নির্বাচনী সমাবেশে প্রাণঘাতী হামলার শিকার হন তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হামলাকারী একাধিক গুলি ছুড়লে ট্রাম্পের কান ছুঁয়ে যায়। নিহত হন এক সমর্থক, আহত হন অনেকে। পাল্টা গুলিতে নিহত হন অস্ত্রধারীও। এর মাত্র 2 মাস পর সেপ্টেম্বরে ফ্লোরিডায় গোলফ ক্লাবের বাইরে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার হন রায়ান ওয়েসলি রাউথ। 58 বছর বয়সী এই অভিযুক্তকে গোলফ কোর্সের ঝোপের আড়ালে রাইফেল সহ অবস্থান করতে দেখে সিক্রেট সার্ভিসের সদস্যরা আটক করেন। গত বছরের 18 ডিসেম্বর হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি নিক ফুয়েন্টেস। ইলিনয়ের বেরউইনে সরাসরি সম্প্রচারের সময় তার বাড়িতে হামলা চালায় এক অস্ত্রধারী ব্যক্তি। পরবর্তীতে জানা যায় ওই ব্যক্তি আরও 3টি হত্যাকাণ্ডের সন্দেহভাজন ছিলেন। পুলিশের ধাওয়ায় ওই হামলাকারী নিহত হন।
চলতি বছরের 14 জুন মিনিস্ট্রি অঙ্গরাজ্যের ডেমোক্রেট নেতা ও স্পিকার মেসিলা হার্টম্যান এবং তার স্বামী নিজ বাড়িতেই গুলিবদ্ধ হয়ে নিহত হন। একই রাতে রাজ্যের সিনেটর জন হাফম্যান ও তার স্ত্রীও হামলার শিকার হয়ে আহত হন। বিশ্লেষকদের মতে রাজনৈতিক নেতাদের দ্রুত ছড়িয়ে পড়া উস্কানিমূলক বক্তব্য সহিংসতার মাত্রা আরও বাড়িয়ে তুলছে। এসব ঘটনার পর অনেকেই অফিস ইভেন্ট, রাজনৈতিক সভা ও ক্যাম্পাস আলোচনায় উপস্থিত হওয়া নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন, যা নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থান ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে ২৭ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার দায়ে তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। বলসোনারো আগে থেকে দাবি করে আসছেন এই বিচার তার ২০২৬ সালের নির্বাচনে অংশ নেয়া ঠেকানোর জন্যই সাজানো হয়েছে। তার এ বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মীর ফজলে রাব্বির আরেকটি ডেস্ক রিপোর্টে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে অভ্যুত্থান ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে ২৭ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার দায়ে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। ১২ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সুপ্রিম কোর্টের ৫ বিচারকের একটি বেঞ্চ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে। তবে ৫ বিচারকের একজন সাবেক এই প্রেসিডেন্টকে সকল অভিযোগ থেকে খালাস দেওয়ার পক্ষে ভোট দেন। ৭০ বছর বয়সী বলসোনারো বর্তমানে গৃহবন্দী আছেন। পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় আগে থেকেই আটক করে রাখা হয় তাকে। তবে তিনি রায়ের শেষ ধাপের শুনানিতে সরাসরি উপস্থিত ছিলেন না। বলসোনারো আগে থেকেই দাবি করে আসছেন যে এই বিচার তার ২০২৬ সালের নির্বাচনে অংশ নেওয়া ঠেকানোর জন্য সাজানো হয়েছে। বলসোনারোর বিরুদ্ধে ৫টি অভিযোগ প্রমাণিত হয়েছে, যেগুলোর সবই নির্বাচনে হার মানার পরও ক্ষমতায় আঁকড়ে থাকার প্রচেষ্টাকে কেন্দ্র করে। প্রসিকিউটররা জানান তিনি অনেক আগে থেকেই অভ্যুত্থানের পরিকল্পনা করেন এবং সেনা কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন। বলসোনারোর পাশাপাশি সাবেক মন্ত্রী ও সামরিক প্রধানদের সহ আরও ৭ জন তার সঙ্গে ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এদিকে বলসোনারোর পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনাকে নিজের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে বলেছেন, আমার সঙ্গেও এমন করার চেষ্টা করা হয়েছিল, তবে তারা সফল হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ব্রাজিলের সুপ্রিম কোর্ট অন্যায়ভাবে বলসোনারোকে কারাদণ্ড দিয়েছে এবং এর সঠিক জবাব দেওয়া হবে। রাজনৈতিক আদর্শের দিক থেকে পশ্চিমাপন্থী ছিলেন বলসোনারো। ডোনাল্ড ট্রাম্পকে তিনি খোলাখুলিভাবে সমর্থন করতেন। বলসোনারোকে প্রায়ই ট্রপিক্যাল ট্রাম্প বলা হতো, কারণ তিনি ডোনাল্ড ট্রাম্পের মতোই রাজনৈতিক শৈলী ও ডানপন্থী জাতীয়তাবাদের মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সম্প্রতি ১ বছরের মধ্যে পঞ্চমবারের মতো ভেঙে পড়ে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড। ফলে অন্ধকারে ডুবে যায় প্রায় ১ কোটি মানুষ। ঘাটতির কারণে আগে থেকে প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিংয়ে নরক যন্ত্রণা পোহাচ্ছে সাধারণ মানুষ। তেল আমদানির ঘাটতি, পুরনো বিদ্যুৎ কেন্দ্র এবং মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানি খাত পুরোপুরি ভঙ্গুর। হাভানার ৮০% এলাকায় বিদ্যুৎ ফিরলেও বাকি অংশ এখনও অন্ধকারে। সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও জনজীবন এখনও বিপর্যস্ত। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বিদ্যুতের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে লাতিন আমেরিকার দেশ কিউবা। সম্প্রতি মাত্র ১ বছরের মধ্যে পঞ্চমবারের মতো ভেঙে পড়ে জাতীয় বিদ্যুৎ গ্রিড। এর জেরে বন্ধ হয়ে যায় সারা দেশের বিদ্যুৎ সরবরাহ, থমকে যায় প্রায় ১ কোটি মানুষের জীবন। এমন আতঙ্কজনক পরিস্থিতির পর গত ১১ই সেপ্টেম্বর রাজধানী হাভানার ৮০% এলাকায় চালু হয় বিদ্যুৎ সরবরাহ। পুনরায় সচল হয় ন্যাশনাল গ্রিডের বেশিরভাগ অংশ। কিন্তু একটি দেশে বারংবার এমন লোডশেডিংয়ের বিপর্যয় কেন ঘটে? কিউবায় বিদ্যুতের সংকট নতুন কিছু না। দেশটির ইলেকট্রিসিটি উৎপাদনের মোট সক্ষমতা ২০০০ মেগাওয়াটেরও কম, অথচ জাতীয় চাহিদা ৩০০০ মেগাওয়াটের বেশি। গত বছর ভেনেজুয়েলা, রাশিয়া ও মেক্সিকো থেকে তেল আমদানি হ্রাস পাওয়ায় ভেঙে পড়েছে পুরনো তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো। প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের কারণে পাল্লা দিয়ে বেড়েছে নাগরিক অসন্তোষ। আমি এমন লোডশেডিংকে খুব খারাপ হিসেবে দেখি। আমি বুঝি না দেশের সরকার আসলে
আসলে এই ব্যাপারে কি করছে? সবচেয়ে বেশি ভুগছে সাধারণ মানুষ, শিশুরা, মায়েরা ও বৃদ্ধরা। এটা খুবই জঘন্য ব্যাপার, কারণ একটি দেশ যদি বিদ্যুৎবিহীন থাকে তাহলে তো অর্থনীতিও ধসে পড়ে, সবকিছুতেই ধস নামে। পরিস্থিতি মোকাবেলায় ভাসমান তুর্কি বিদ্যুৎ জাহাজ ভাড়া করেছে সরকার। চীনের সহায়তায় বসানো হয়েছে সোলার পার্ক। মার্কিন নিষেধাজ্ঞা কিউবার এই সংকটকে আরও গভীর করেছে। তবুও আশা ছাড়তে নারাজ এই খাতের সংশ্লিষ্টরা। উৎপাদন বৃদ্ধি সহ কার্যকর পদক্ষেপ নিতে পারলে সংকট উত্তরানো সম্ভব বলে মনে করেন অনেকে। বিদ্যুৎ ব্যবস্থা আসলে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তবে আমরা মনে করি ধীরে ধীরে এটা পুনরায় উদ্ধার করা সম্ভব। এমন কিছু পদক্ষেপ নিতে হবে যা আমাদের জনগণের জন্য বর্তমান পরিস্থিতি কিছুটা হলেও উন্নত করবে। বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। আমরা এখন প্রায় 1000 মেগাওয়াট উৎপাদন করছি। আস্তে আস্তে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। গুইতেরাস তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হলে আমরা দুটি সিস্টেমকে একসাথে যুক্ত করব। দেশের চলমান বিভিন্ন কেন্দ্র একসাথে হলে দিনে দিনেই বিদ্যুৎ অনেক দূর পর্যন্ত পৌঁছানো যাবে। জাতীয় গ্রিডে ভয়াবহ ব্ল্যাকআউট ও বিদ্যুতের অব্যাহত সংকট প্রমাণ করছে পুরোপুরি ভঙ্গুর অবস্থায় আছে কিউবার জ্বালানি খাত। একের পর এক বিদ্যুতের বিপর্যয় জনসাধারণকে ফেলছে কঠিন পরীক্ষার মুখে। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার কারণে 20 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। জুন মাসের পর থেকে এ পর্যন্ত বন্যায় 900 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ এই বন্যায় শুধু সিন্ধু প্রদেশ থেকে 1.5 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। পাকিস্তানের বন্যা পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। প্রচণ্ড বৃষ্টিতে নদীতে পানি উপচে পড়ছে। বাসিন্দাদের দাবি, সরকারের অবহেলা, দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট বিনিয়োগ না করায় এই বিপর্যয় মারাত্মক হয়েছে। বন্যায় পাকিস্তানে হাজার হাজার বাড়িঘর, কৃষি জমি ধ্বংস হয়েছে। দেশটিতে প্রায় 40% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। তাদের জন্য এই দুর্যোগ ভয়াবহ আঘাত হয়ে এসেছে। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, তারা দুর্গত এলাকায় তাঁবু, পানি সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। জাতিসংঘ এর মধ্যে পাকিস্তানের বন্যা মোকাবেলায় $50 লাখ বরাদ্দ দিয়েছে। যুক্তরাষ্ট্র অর্থ সহায়তা এবং বিশেষ দুর্যোগ মোকাবেলার টিম পাঠিয়ে দিয়েছে। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।